হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আমি অনন্যা ম্যাম তোমাদের সঙ্গে রয়েছি আজকে ডব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজি নিয়ে। তো কোন বিষয়টা আজকে আলোচনা করব দেখো, নিউরাল রেগুলেশন অফ ভিশন। ঠিক আছে, এই টপিকটা আজকে আমরা আলোচনা করব কিভাবে খুব সহজে এই টপিকটা মনে রাখবে, কিভাবে আর্টসের স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট প্রত্যেকেই এই টপিকটা খুব ইজিলি মনে রাখতে পারবে, কিভাবে ফ্লো চার্ট করে পড়বে যাতে জিনিসগুলো তোমাদের খুব সহজে মনে থাকে এবং এক্সামে সময়ের মধ্যে লিখে আসতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করার আগে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, ডব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজি নিয়ে এ টু জেড পরীক্ষা থেকে এরা কিন্তু র্যাঙ্ক করেছে বিভা এবং বিশাল। ওদের কিন্তু ইন্টারভিউও রয়েছে। এই থাম্বনেইলে গেলে কিন্তু তোমরা এখানে বিশালের ইন্টারভিউ, এখানে বিভার ইন্টারভিউ কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, তো ওরা কিন্তু অপশনাল ফিজিওলজি নিয়ে পড়ে কিন্তু র্যাঙ্ক করেছে। ওরা যে নোটস পড়েছে সেই নোটসটাই কিন্তু তোমরাও পাবে। ঠিক আছে, তোমরা যদি ক্লাসে জয়েন করতে চাও, অনলাইন ক্লাস কিন্তু চলছে, চাইলে ফুল নোটসও নিয়ে নিতে পারো। ওরা যা পড়েছে সেগুলো তো পাবেই, প্লাস আরো এক্সট্রা পাবে। ঠিক আছে, অনলাইন ক্লাসে যদি কেউ জয়েন করতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো চলো দেরি করবো না, শুরু করছি। নিউরাল রেগুলেশন অফ ভিশন। দেখো, প্রথম স্টেপটা কি? রেটিনা। প্রথম স্টেপটা কোথায় ঘটে? রেটিনা। এবার এই যে আমি বললাম রেটিনা, রেটিনাটা কোথায় রয়েছে? ছবিটা দেখো, এইখানে রয়েছে। এই যে রেটিনা দেখতে পাচ্ছ, এটাকে এখানে আবার জুম করে দেখানো হয়েছে। তো রেটিনার কোষগুলোর মধ্যে কি কি পড়ছে দেখো। দেখো, এই যে কোন সেল, কোন কোষ, ঠিক আছে, রড সেল, এই যে লম্বা লম্বা রডের মতো দেখতে, রড কোষ। বাইপোলার কোষ, এই যে স্কাই কালারের গুলো, আর ইয়েলো কালারের গুলো গ্যাংলিয়ন কোষ। এই চারটে জিনিস মনে রাখো, তাহলেই হবে, ব্যাস। ঠিক আছে, কোন কোষ, রড কোষ, বাইপোলার কোষ, গ্যাংলিয়ন কোষ। দেখো কি বলেছে, ফটো রিসেপ্টর। ফটো রিসেপ্টর মানে কি? ফটোকে যদি এটাকে আমরা ডিভাইড করি, কি আছে টার্মটা? ফটো প্লাস রিসেপ্টর, তাই তো? ফটো মিন্স কি? আলো। আর এদিকে হলো রিসেপ্টর, যে রিসিভ করছে মানে গ্রহণ করছে। কোনো বস্তু আমরা দেখতে পাচ্ছি মানে কি, সেই বস্তুর থেকে আলোটা আমাদের চোখে এসে পড়ছে, এই জন্য আমরা বস্তুটাকে দেখতে পাচ্ছি। যে বস্তুটা অন্ধকারে রয়েছে সেটাকে আমরা দেখতে পাবো না, কারণ সেখান থেকে কোনো আলো আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে না। এবার আলো চোখে আসলেই হলো, তাকে রিসিভ করার জন্য তো কাউকে থাকতে হবে। তোমার বাড়িতে কেউ আসলো, তুমি যদি দরজা না খোলো, তাহলে কি সে তোমার ঘরে প্রবেশ করতে পারবে? নিশ্চয়ই পারবে না। তার মানে কি, তোমাকে রিসিভ করার জন্য যেতে হবে, তারপরে সে তোমার ঘরে প্রবেশ করতে পারবে। তেমনি আলো যখন কোনো বস্তু থেকে আমাদের চোখে আসে, সেগুলোকে রিসিভ করার জন্য কে থাকে? ফটো রিসেপ্টর থাকে। এই ফটো রিসেপ্টর কারা? রড এবং কোন। ঠিক আছে, ধরো চোখ একটা বাড়ির মতো, সেই বাড়িতে দুজন লোক রয়েছে, রড রড লোক আর কোন লোক রয়েছে। ঠিক আছে, এদের দায়িত্ব কি? যে যারা আসবে অতিথিরা, তাদের আপ্যায়ন করে। এখানে অতিথি বলতে আমরা কাদের বোঝাচ্ছি? ফটো রিসেপ্টর মানে আলো, আলোকে আমরা এখানে বলছি অতিথি। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো, এই যে লাইট, লাইট আসলো, অ্যাক্টিভেটস করছে ফটো পিগমেন্ট, আলোক রঞ্জক। ঠিক আছে, যখন এইভাবে যখন যাচ্ছে, ঠিক আছে, এই রড কোষ, কোন কোষ, বাইপোলার, গ্যাংলিয়নিক কোষ, এগুলো থেকে যখন যাচ্ছে, বিভিন্ন রঞ্জক উদ্দীপিত হচ্ছে। যখন আরো ডিটেলসে পড়বে তখন এটা আরো ডিটেলসে আমরা যাব। এখন শুধু মনে রাখো, আলো আসার পরে রড কোষ কোন কোষে যখন পড়ছে, তখন কি হচ্ছে? অ্যাক্টিভেট করছে, ফটো পিগমেন্টকে অ্যাক্টিভেট করছে। আচ্ছা, তারপরে কি ঘটছে? হাইপার পোলারাইজেশন। হাইপার পোলারাইজেশন ব্যাপারটা বুঝতে গেলে একটু অনেকটা বেশি করেই বুঝতে হবে, অল্প বুঝলে হবে না। তো কি হয় দেখো, কোন স্নায়ু উদ্দীপনা যখন একটা নার্ভ থেকে যখন আরেকটা নার্ভে যাচ্ছে, ঠিক আছে, নার্ভ 1 থেকে যখন নার্ভ 2 তে যাচ্ছে, ঠিক আছে, তখন কি হচ্ছে? মেমব্রেন পোটেনশিয়াল, হ্যাঁ, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, টার্মগুলো হয়তো কঠিন লাগতে পারে। তো কি হয়, মেমব্রেন পোটেনশিয়ালের চেঞ্জ হয়। মানে কি? ধরো এখানটাতে দেখিয়েছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, দেখো পুরো স্ট্রেট লাইন। ঠিক আছে, তার মানে কি, এই যে একটা লাইন যখন আমি ড্র করছি, এই পাশটা দেখাই, যখন একটা লাইন আমি ড্র করছি, তখন কি হচ্ছে? সেই লাইনের এদিকে যদি 4টে পজিটিভ থাকে, এদিকেও 4টে নেগেটিভ রয়েছে। মানে কি, একটা স্টেবল কন্ডিশন, যতগুলো পজিটিভ ততগুলো নেগেটিভ।
যখনই একটা স্নায়ু উদ্দীপনা আসে এই পজিটিভ নেগেটিভ গুলো চেঞ্জ হতে শুরু করে। ধরো বাইরের দিকটা তখন আস্তে আস্তে পজিটিভ হয়, ভেতরের দিকটা তখন আস্তে আস্তে নেগেটিভ হতে থাকে, ঠিক আছে, যে ডিপোলারাইজেশন হলো। আবার এটা আস্তে আস্তে ভেতরে পজিটিভ বাইরে নেগেটিভ হতে থাকলো, তখন কি হলো, রিপোলারাইজেশন হলো। আমি এগুলো ডিটেলস আমি ভিডিও দেওয়া আছে ইউটিউবে, যারা দেখোনি দেখে নিও, ঠিক আছে। কোথায় গেলে পাবে এই ভিডিওগুলো, তোমরা যদি চলে যাবে হলো অপশনাল ফিজিওলজি বলে একটা প্লে লিস্ট আছে, ঠিক আছে। এই প্লে লিস্টে চলে গেলে কিন্তু তোমরা ফিজিওলজি রিলেটেড সমস্ত ভিডিও পেয়ে যাবে। ভিডিওগুলো দেখো, পেপার অ্যানালিসিস থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া রয়েছে। যদি কেউ মনে করো যে অপশনাল হিসেবে ফিজিওলজি চুজ করবে কি করবে না, এই প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখো, দেখে ডিসিশন নাও, ঠিক আছে। তবে এটুকু বলবো, এটাতে সব থেকে কম সিলেবাস রয়েছে, 16টা চ্যাপ্টার রয়েছে, 14টা চ্যাপ্টার ঠিক করে পড়লেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তো এবারে কি হচ্ছে, এবারে যখন এই যে ধনাত্মক ঋণাত্মকের ব্যাপারটা বললাম, যখন এই ঋণাত্মক ব্যাপারটা যখন বেশি বেড়ে যাচ্ছে, নেগেটিভিটিটা যখন অনেক অতিরিক্ত হয়ে যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি হলো হাইপার পোলারাইজেশন, ঠিক আছে। নেগেটিভিটি বেড়ে গেলে তখন হচ্ছে হলো হাইপার পোলারাইজেশন। তো কি ঘটছে, প্রথমে লাইট এটা কি করছে, অ্যাক্টিভেট করছে ফোটো পিগমেন্টকে, তারপরে ঘটছে হাইপার পোলারাইজেশন। হাইপার পোলারাইজেশনের ফলে কি রিলিজ হচ্ছে, গ্লুটামেট রিলিজ হচ্ছে। এটুকু মনে রাখো, ব্যাস, তাহলেই হবে। এটা ফ্লোচার্ট করে নিচে নিচে অ্যারো অ্যারো দিয়ে লিখলেও কিন্তু হবে। বাইপোলার সেল রিলে টু গ্যাংলিয়ন সেল হুইচ জেনারেট অ্যাকশন পোটেনশিয়াল। এবারে কি হচ্ছে, এই যে আলোর উদ্দীপনাটা বাইপোলার সেল থেকে কোথায় চলে যাচ্ছে, গ্যাংলিয়ন সেলে চলে যাচ্ছে, এবং যেটার ফলে কি হচ্ছে, অ্যাকশন পোটেনশিয়ালের সৃষ্টি হচ্ছে। এই যে পিক অ্যাকশন পোটেনশিয়াল দেখতে পেয়েছো, অ্যাকশন পোটেনশিয়ালের সৃষ্টি হচ্ছে, ডিপোলারাইজেশন হয়ে অ্যাকশন পোটেনশিয়াল হয়, তারপরে আবার রিপোলারাইজেশন হয়, ঠিক আছে। আচ্ছা, দেখো এই যে বাইপোলার সেল এখান থেকে গ্যাংলিয়ন সেল এখানে রিলে করছে হলো আলোক উদ্দীপনাটাকে, এটা হলো রেটিনাতে ঘটনা ঘটছে। এবার আমাদের যখনই কোনো কিছু আমরা সেন্স করি, সেটা কোথায় চলে যায়, আমাদের মস্তিষ্কে। এবার কিভাবে মস্তিষ্কে যাচ্ছে, চোখ থেকে মস্তিষ্কে, মানে চোখ থেকে এখান থেকে এইটুকু ডিস্টেন্স মনে হচ্ছে খুব একটা বেশি না, কিন্তু কোন কোন পথে যাচ্ছে, কিভাবে যাচ্ছে দেখো, ভিজুয়াল পাথওয়ে। প্রথমে আমরা একটু শর্টে এই চার্টটা দেখে নিই, ফ্লো চার্টটা দেখো। প্রথমে রেটিনা, রেটিনা থেকে অপটিক নার্ভ, তারপরে অপটিক কায়াজমা, অপটিক ট্র্যাক্ট, এই নামগুলো মুখস্থ করলেই হয়ে যাবে। ল্যাটারাল জেনিকুলেট বডি, আর মুখস্থ করাটা এমন কিছু না, শুধু দেখে দেখে 2-3 বার করে যদি লেখো না, ছবি দেখে দেখে, অটোমেটিক তো এখনই মুখস্থ হয়ে যাবে, ক্লাসেই মুখস্থ হবে, তোমাকে বই পড়তে হবে না। ল্যাটারাল জেনিকুলেট বডি, অপটিক রেডিয়েশন, প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স। তো কি হচ্ছে ঘটনা দেখো, রেটিনা, এটা হলো ভিজুয়াল ফিল্ড, মানে আমাদের চোখের এই সাইড ন্যাজাল পোর্শন, যেটা এটা মাঝখানে তো নাক থাকে দুটো চোখের, তো এটাকে বলা হচ্ছে হলো ন্যাজাল পোর্শন, এটা হলো মানে ল্যাটারাল মানে পার্শ্বীয় অংশ আর কি। তো এই চোখের এই অংশটা থেকে আমরা এই পাশের ভিজুয়াল ফিল্ড পাই, আর চোখের এই বাইরের দিকের অংশ থেকে আমরা ভেতরের দিকের ভিজুয়াল ফিল্ড পাই, ঠিক আছে। তো এখান থেকে কি হচ্ছে দেখো, এই যে অপটিক নার্ভ, দেখো রেড থেকে একটা অপটিক নার্ভ বেরিয়েছে, ব্লু থেকে একটা বেরিয়েছে। তো যেটা হলো তোমার এই পোর্শন থেকে আসছে, পার্শ্বীয় পোর্শন থেকে যেটা আসছে, সেটা কিন্তু ক্রস করছে না, সেটা এভাবেই ব্লু হিসেবে চলে যাচ্ছে। কিন্তু যেটা রেড থেকে আসছে সেটা কিন্তু এখানে ক্রস করছে, ঠিক আছে। আবার এপাশে দেখো রেডটা কিন্তু ক্রস করছে না, ব্লুটা এখানে ক্রস করছে। তো অপটিক নার্ভ, এই যে অপটিক নার্ভ, চোখের এখান থেকে অপটিক নার্ভ আসলো। এরপরে কি বলে যে অপটিক কায়াজমা, যেই জায়গায় এই ক্রসিংটা ঘটছে সেটাকে বলা হচ্ছে হলো অপটিক কায়াজমা, ঠিক আছে। ছবি দেখে দেখে পড়বে, অটোমেটিক তুমি এই ফ্লোচার্টটাকে নিজের মতো করে সাজাতে পারবে। তাহলে অপটিক নার্ভ হলো প্রথমে 1 নম্বর, তারপরে কি হলো, হয়ে গেল হলো অপটিক কায়াজমা, ঠিক আছে। অপটিক নার্ভের পর অপটিক কায়াজমা। এবারে কি বলেছে, অপটিক ট্র্যাক্ট, ঠিক আছে। এবার এই যে অপটিক কায়াজমা হওয়ার পর এভাবে যখন যাচ্ছে, তখন সেটাকে আমরা কি বলছি, অপটিক ট্র্যাক্ট। অপটিক ট্র্যাক্টের পরে রয়েছে দেখো ল্যাটারাল জেনিকুলেট বডি, অপটিক ট্র্যাক্টের পরে রয়েছে ল্যাটারাল জেনিকুলেট বডি। এটা দেখো কোন জায়গাটায় রয়েছে, এই যে ল্যাটারাল জেনিকুলেট নিউক্লিয়াস অফ থ্যালামাস, এই জায়গাটাকে বলা হচ্ছে হলো ল্যাটারাল জেনিকুলেট বডি, ঠিক আছে, এই যে। আচ্ছা, এরপরে কি রয়েছে, অপটিক রেডিয়েশন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে অপটিক রেডিয়েশন। অপটিক রেডিয়েশন হওয়ার পরে কোথায় চলে যাচ্ছে, প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স V1 অফ দা অক্সিপিটাল লোব, এই পোর্শনে কিন্তু
চলে যাচ্ছে, ঠিক আছে, প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স। এই ছবিটা দিয়েছি কেন, যাতে এই ছবিটা দেখলে মনে হবে পরীক্ষা কি করে আঁকবো ছবিটা, তাই না? তো এটা দিয়েছি অনেকটা সহজ ভাবে বোঝা যাচ্ছে, যাতে তোমরা বুঝতে পারো বা পরীক্ষায় আঁকার মতো করে আঁকতে পারো, এই জন্য এই ছবিটা দিয়েছি। অনেক মানে পয়েন্টিংটা কম রয়েছে, পয়েন্টিংটা এখান থেকে এটাতে একটু কপি করে নেবে। আর এটা কি ছবি আঁকার মতো, এক্সামে এই ছবিটা আঁকতে পারবে ইজিলি। তো বোঝা গেল। এবারে দেখো, তুমি যদি এই লেখাটা তোমার মনে না থাকে, এই ছবিটা যদি তুমি জানো, এই ছবিটা দেখে দেখেই কিন্তু তুমি ফ্লোচার্টটা সাজিয়ে ফেলতে পারবে, কোনো টেনশনের কোনো ব্যাপার নেই। আরেকবার বলি, প্রথমে কি হচ্ছে, রেটিনার কেসটা আমরা বললাম। প্রথমে হচ্ছে অপটিক নার্ভ, তারপরে হচ্ছে অপটিক কায়াজমা যেখানে ক্রসিং ঘটছে, তারপরে হচ্ছে অপটিক ট্র্যাক্ট, অপটিক ট্র্যাক্টের পরে চলে আসছে ল্যাটেরাল জেনিকুলেট বডি, ল্যাটেরাল জেনিকুলেট বডি থেকে এরকম ভাবে ছড়িয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে হলো অপটিক রেডিয়েশন, তারপরে চলে যাচ্ছে হলো প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স। আচ্ছা, এবারে দেখো, এই যে কর্টিক্যাল সেন্টারে গেল, ঠিক আছে, আমাদের যে সেরিব্রাল কর্টেক্সে গেল, কোথায় গেল, প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স। কোন জায়গাটা দেখো, এই জায়গাটা, প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স V1। তো বলেছে V1 কি বেসিক প্রসেসিং হয় এখানে। এবার প্রসেসিং হওয়ার পরে কি হয়, একটা হলো ডরসাল স্ট্রিম, যেটাকে আমরা বলি হোয়ার পাথওয়ে। এটা কি স্পেশিয়াল মোশন, এটা কোথায় চলে যাচ্ছে, প্যারাইটাল লোবে চলে যাচ্ছে ডরসাল স্ট্রিমটা, আর ভেন্ট্রাল স্ট্রিমটা চলে যাচ্ছে হলো, এটা হলো টেম্পোরাল লোবে চলে যাচ্ছে। এটা কি কোনো অবজেক্টকে রেকগনাইজ করে, কোনো অবজেক্টের কালারকে রেকগনাইজ করে, ঠিক আছে। তাহলে ডরসাল আর ভেন্ট্রাল স্ট্রিম কিভাবে যাচ্ছে দেখো, V1 এরিয়া, তো এটা বললাম, এটা V1 এরিয়া। তো এখান থেকে কি বেরোচ্ছে, প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স থেকে একটা চলে যাচ্ছে প্যারাইটাল লোবে, এই যে এটা হলো প্যারাইটাল লোব, আর আরেকটা চলে যাচ্ছে হলো এখান দিয়ে টেম্পোরাল লোবে, এই যে টেম্পোরাল লোব, ঠিক আছে, এখান দিয়ে টেম্পোরাল লোবে চলে আসছে। তো এইভাবে কিন্তু পুরো ভিজুয়াল প্রসেসিংটা কিন্তু হচ্ছে। আচ্ছা, আরেকটা কি, অটোনমিক কন্ট্রোল প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দ্বারা কি কি হয় দেখো, পিউপিলারি কনস্ট্রিকশন, অ্যাকোমোডেশনের উপর আমরা অলরেডি পুরনো একটা ক্লাস দেওয়া আছে, আমি আবার করিয়ে দেবো তোমাদের। আচ্ছা, সিম্প্যাথেটিক নার্ভ কি হয়, পিউপিলারি ডাইলেশন, তারপরে হলো আইলিড এলিভেশন, এগুলো হলো প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিকের কন্ট্রোল, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ভিজুয়াল পাথওয়ে যেটা রয়েছে সেটাকে তোমরা লিখবে। যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমাদের যে অনলাইন ক্লাস চলছে, সেই ক্লাসে যদি জয়েন করতে চাও, তোমরা অপশনাল ফিজিওলজি বলে প্লেলিস্টে চলে যাও, প্লেলিস্টে গিয়ে ভালো করে দেখে নাও। একটাই কথা বলবো, দেখো ওরা যদি পারে তোমরা কেন পারবে না, কারণ বায়োলজির 3টে সাবজেক্ট, ফিজিওলজি, জুলজি, বোটানির মধ্যে সব থেকে কম সিলেবাস কিন্তু ফিজিওলজিতে। মানে অ্যানথ্রোপোলজি বহু ছেলেমেয়েরা নেয়, অ্যানথ্রোপোলজির পেপার 1-এ রয়েছে 18টা চ্যাপ্টার, সেখানে ফিজিওলজির পেপার 1 পেপার 2 মিলে রয়েছে 16টা চ্যাপ্টার, তার মধ্যে 14টা পড়লে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। সুতরাং পড়তে যখন হবে, আর তার থেকে বড় কথা নাম্বার ডিভিশন, ফিজিওলজিতে নাম্বার ডিভিশন কিন্তু প্রচুর থাকে, যেখান থেকে একদম ছাক্কা নম্বর পাওয়া যায়। তো তোমরা যদি কেউ মনে করো যে ফিজিওলজি নেবে কি নেবে না সন্দেহ থাকে, নিচে ডেসক্রিপশনে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে চাইলে আমার সঙ্গে কথা বলে নিতে পারো, ডিসকাস করে নিতে পারো, ঠিক আছে। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, বা ভিডিওতে প্রচুর কিছু আমি আলোচনা করেছি, নাম্বার ডিভিশন নিয়ে বলো, সিলেবাস অ্যানালিসিস রয়েছে, প্রিভিয়াস ইয়ারের 2-3 বছরের প্রশ্নের অ্যানালিসিস রয়েছে, কেন স্কোরিং, ঠিক আছে, সেটা আমি একদম আমার মুখের কথায় তো হবে না, একদম আমি প্রুফ দেখিয়ে দিয়েছি কেন স্কোরিং। তো একটু ভিডিওগুলো দেখে নিও, দেখে নিয়ে সিদ্ধান্ত নিও যদি কেউ ফিজিওলজি নেমে মনে করো। নোটস কিন্তু বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।